আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান তার গত ৬ মাসের কর্মকাণ্ডে তিনি যে আসলে কি করেন, কি করতে চাচ্ছেন, আগামী দিনে কি করবেন, আবার বলছি তিনি যে এখন কি করছেন বা করেন এভরিডে, গত ৬ মাসে কি করেছেন এবং আগামী দিনগুলোতে তিনি কি করবেন, এ ব্যাপারে আমরা যারা বাইরে জনগণ আছি, পলিটিক্যাল অ্যানালিস্ট আছি, রাজনৈতিক বিশ্লেষক মনে করি যাদেরকে, কিংবা ধরুন বিভিন্ন পেশা, শ্রেণী পেশার যারা লোকজন রয়েছেন, তারা স্ব পেশার ক্ষেত্রে যতটুকু যাদের অভিজ্ঞতা রয়েছে, আমরা আসলে কেউ বুঝতে পারছি না। হতে পারে আমাদের বুদ্ধি একেবারে কম, অথবা আমরা বোকা হয়ে গেছি। আবার এও হতে পারে যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদের সবার, অর্থাৎ সম্মিলিত মানুষের যত বুদ্ধি, কম্বাইন্ডলি তার বুদ্ধি তার সাথে অনেক অনেক বেশি। আবার এও হতে পারে তার যে চিন্তা চেতনা, যে কর্মের যে স্ট্যান্ডার্ড এবং আধুনিকতা, এটি আমরা এই 2026 সনে বসে চিন্তাই করছি। তিনি হয়তো 2056 সনের বাস্তবতার নিরিখে বা 2056 সনে এই বাংলাদেশ কোন পর্যায়ে যাবে সেই পরিণতিটা তিনি বুঝতে পারেন, জানতে পারেন অলৌকিক ক্ষমতা বলে, এবং সেইভাবে তিনি তার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যারা সাধারণ দৈনিক চিন্তা করি, সকালে যদি সূর্য উঠে, আকাশে মেঘ থাকে, গরম পড়ে, বাতাস প্রবাহিত হয়, এবং দৈনন্দিন যে প্রকৃতি এবং পরিবেশ, এটার উপর নির্ভর করে যারা জীবন এবং জীবিকা চালাই, তাদের জন্য এই সরকারের একটি কর্ম আমাদের কাছে সুখকর নয়, আমাদের কাছে সহজ সরল নয়, আমাদের কাছে আশা জাগা নিয়ে নয়। আমরা এই সরকারের কোনো কর্মের প্রতি বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস স্থাপন করতে পারছি না, কোনো কর্মের প্রতি নির্ভর করতে পারছি না, এবং এই সরকারের কর্মকাণ্ডের উপর বিশ্বাস এবং আস্থা রেখে ভবিষ্যতের ব্যাপারে আমরা যে আশাবাদী হব, এইরকম কোনো লক্ষণ আমরা দেখছি না। আমরা এই সরকার আসার সঙ্গে সঙ্গে দেখলাম ডায়ালগ, আই হ্যাভ এ প্ল্যান। ভালো কথা, আই হ্যাভ এ প্ল্যান। এখন আই হ্যাভ এ প্ল্যান, কি প্ল্যান আছে না আছে এতদিন কোনো বাস্তবায়িত হয়নি, কিন্তু আই হ্যাভ এ প্ল্যান নামে একটা বইও ছাপা হয়ে গেছে। আবার সেই বই তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়ে গেছে। আবার সেই বই বিতরণ করা হচ্ছে। কিসে কি হচ্ছে, বইতে কি প্ল্যান আছে না আছে। এখন আমার মতো একজন মানুষ, আমি সমাজে এতদিন ধরে আছি, আমার কাছে যদি এই প্ল্যানটা সম্পর্কে কোনো আগ্রহ তৈরি না হয়, যে ঠিক আছে আমি একটু প্ল্যানটা পড়ি, বা বিএনপি যে দফাগুলো দিয়েছে 31 দফা, এই দফার মধ্যে কি কি লেখা আছে একটু দেখি, এই দফার কোনটা কোনটা বাস্তবায়ন হলো, একটা আগ্রহ তৈরি হোক। আমার মধ্যে সেই আগ্রহটা তৈরি হয়নি, একটু তৈরি হয়নি। আর আমি যে সমাজে বসবাস করি, আমার বন্ধু আছে, পরিবার আছে, আত্মীয় আছে, স্বজন আছে, আমি তাদের কারোর মধ্যে এই আই হ্যাভ এ প্ল্যান এবং এই যে বিএনপির 31 দফা, সেই রফা নিয়ে কোনো রকম আলোচনা, সিঙ্গেল একটা আলোচনা আমরা করিনি। আমাদের আলোচনা, বিদ্যুৎ আজকে আর থাকবে তো, আজকে যদি গ্যাস না আসে তাহলে আমার ফ্যাক্টরিটা কিভাবে চলবে। আমরা দেখা হলেই প্রতিদিন আলোচনা করি ব্যাংক লোন কিভাবে দেব, শ্রমিকের পাওনা কিভাবে পরিশোধ করব। আমরা অনেকেই আলাপ আলোচনা, আমার ফ্যাক্টরি, অমুকের ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর যাবৎ, সমস্ত মেশিনপত্র নষ্ট হয়ে যাচ্ছে। ওখানে যে 10-12 জন সিকিউরিটি গার্ড আছে, সেই গার্ডের বেতন দিতে পারছি না। ওখানে বিদ্যুতের লাইন কাটা, ওখানে একটা সোলার প্যানেল বসিয়ে কোনো মতে সেখানে কয়েকটা ফ্যান ট্যান চালিয়ে আমরা সেই ফ্যাক্টরিগুলো পাহারা দিচ্ছি। এটা হলো আমাদের আলোচনা। আমাদের এই আলোচনার সামনে যদি কেউ এসে বলে যে একটা খাল কাটা হবে তোমার এখানে সামনে দিয়ে, সেই খাল দিয়ে পানি প্রবাহিত হবে, আমাদের সামনে যদি কেউ এসে বলা হয় যে তোমার এই দারোয়ানের বউকে 2টো ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আপনি নিজে একটু চিন্তা করেন যে মালিক, যার কোম্পানিতে 10,000, 15,000, 20,000 শ্রমিক কাজ করে বা করত,
সে 500 কোটি, 1000 কোটি, 2000 কোটি টাকা ব্যাংক ঋণে আবদ্ধ হয়ে এই ঢাকা শহরে ফকিরের মতো ঘুরে বেড়াচ্ছে। তার ড্রাইভারের বেতন দিতে পারছে না। অনেক মালিক মানে ড্রাইভার নাই, 3000-4000 লোক চাকরি করতো। আমি এরকম যদি জানতে চান অন্তত 10 জন লোককে আমি দেখাতে পারবো যাদের এই 3-4 বছর আগে 3000-4000 লোক চাকরি করতো। সেই সমস্ত মালিক এখন ড্রাইভার রাখতে পারছে না, গাড়ি চালাচ্ছে না, তারা মেট্রোতে চড়ছে, প্রাইভেট গাড়িতে আসা যাওয়া করছে। গাড়িটা যে রিনিউ করবে সরকার ট্যাক্স দিয়ে, এরকম অবস্থা নাই। এভাবে পথে বসে গেছে। তো সেই অবস্থা যখন চলছে তখন সরকার যে কর্মকাণ্ড করছে সেই কর্মকাণ্ড নিয়ে আসলে যারা ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা শুধু ইয়ানফসি। সেই ইয়ানফসি হলো ব্যাংক থেকে কেউ যদি 1 লাখ টাকা তুলে সেই 1 লাখ টাকা নিরাপদে ঘরে নিয়ে যাওয়া, এটা তার টেনশন। এর কারণ হলো সবগুলো সন্ত্রাসীর উৎপত্তি থাকে ব্যাংকের দরজাতে। যখনই টাকা সে নিয়ে কেউ বের হয়, ওই ব্যাংকের মধ্যে সন্ত্রাসীদের একটা গ্রুপ থাকে, তারা টেলিফোন করে দেয়, চাকু মেরে টাকা নিয়ে চলে যাচ্ছে। এইভাবে অসংখ্য ঘটনা ঘটছে সারা বাংলাদেশে। এরপরে অনেকগুলো ব্যাংকে যাদের আমানত পড়ে আছে, তুলতে পারছে না, আত্মীয় স্বজন মারা যাচ্ছে, একটা টাকা ব্যাংক থেকে তুলতে পারছে না, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, ব্রাঞ্চগুলোতে গিয়ে তারা আক্রমণ চালাচ্ছে। তখন আপনি যদি তাকে ফ্যামিলি কার্ডের কথা বলেন, গাছ লাগানোর কথা বলেন, আপনি যদি তাকে নীতি কথা বলেন, দুপুরে কম খাওয়া, 100 টাকার খাবার খাওয়া, দেখো আমাদের প্রধানমন্ত্রী 100 টাকার খাবার খাচ্ছে, তুমিও 100 টাকার খাবার খাবো। ও বলবে আরে বদমাইশ হারামজাদা, 100 টাকার খাবারের কথা বলো, আমি তো আমার ছেলে মেয়েকে 1 টাকার খাবার খাওয়াতে পারছি না, আগে টাকা দে, আমি কোথা থেকে দেবো, এই ধরনের কথাবার্তা কিন্তু চলে আসবে। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার জন্য কে দায়ী কারা দায়ী সেটা বড় কথা নয়। বাস্তবতা হলো যে আপনি যদি নেতা হন তাহলে আপনাকে এই দায়িত্ব নিতে হবে। আর আপনি যদি নেতা না হন, দায়িত্ব নিতে আপনার যদি ভালো না লাগে দায়িত্ব ছেড়ে দেন। কিন্তু আপনি গাড়িও চালাতে পারবেন না, গাড়ি চালাবেনও না, স্টিয়ারিং ধরে বসে থাকবেন আর বলবেন যে এই গাড়িতে তেল নাই। কেননা আগের যে গাড়ির মালিক ছিল মদন ব্যাপারী, সে মদন ব্যাপারী তেল রেখে যায়নি। আগে যে ড্রাইভার ছিল কদম আলী, সেই কদম আলী এই গাড়ির স্টিয়ারিংটা নষ্ট করে গেছে, আমি কিভাবে চালাবো, আমি এই জন্য বসে আছি এটা ধরে। বলেন তো যাত্রী যারা আছে তারা কি বলবে আপনাকে? এরকম কোনো ড্রাইভার কি কেউ চাইবে? কাজে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা যখন বিগত সরকারগুলোকে দায়ী করছেন, এটা আপনাদের একটা আত্মতৃপ্তি হতে পারে, কিন্তু এটা সাধারণ মানুষজন যারা ভুক্তভোগী তারা কোনো অবস্থাতেই এটা মেনে নিচ্ছে না। কিভাবে একটি ইন্ডাস্ট্রি চলে, কিভাবে কর্মসংস্থান হয়? আপনি ধরুন একজন মানুষ একটা মৎস্য খামার করেছে, সেখানে একটা পানির মোটর চলবে খামারের মধ্যে, সেই মোটর চলে সেখানে পানির মধ্যে অক্সিজেন দেবে। সে ছোট্ট একটা মোটর সে চালাতে পারেনি। আর সেই মোটরটি যদি অন্য সময় হতো, সে যদি জানতো 6 মাস আগে এরকম অবস্থা হবে, সে হয়তো সেখানে একটা ডিজেল মোটর আনতে পারতো, সে হয়তো একটা সোলার মোটর আনতে পারতো, কিন্তু সেই সময়টা সে পায়নি। এই বিদ্যুতের লোডশেডিং এর কারণে তার পুরো খামারের 15 কোটি টাকার মাছ মরে গেল। সেই লোকের কান্না এখন রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। এই অবস্থাতে যদি আপনি তাদের কাছে গিয়ে বলে নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো, সবর করো, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ জাকাতা, আপনি এই সমস্ত কথাবার্তা বলেন, মানুষ মেজাজ ঠিক রাখতে পারবে না। এই অবস্থাতে গিয়ে যদি আপনি মনে করেন ওই মৎস্য খামারে যে কাঁদতেছে, আপনি সেখানে গেলেন, জান্নাতের একটা টিকিট নিয়ে গেলেন, তাকে একটা জড়ায় ধরলেন, তার কপালের উপর একটা চুমু দিলেন, ওই লোকটার যদি সামর্থ্য থাকে আপনাকে একটা পচা মাছ আপনার নাকের মুখের মধ্যে আপনাকে সেই পচা মাছ ভরে দিবে। এরকম একটা অবস্থা, মানুষ যে যার অবস্থা থেকে ধৈর্য হারিয়ে ফেলছে। তো এইরকম যখন একটা উত্তপ্ত অবস্থা, ঠিক সেই সময়টিতে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা একটার পর একটা ভুল করে যাচ্ছেন, মারাত্মক সব ভুল করে যাচ্ছেন। আমি যদি এই মুহূর্তে আমাকে বলা হতো যে প্রধানমন্ত্রীর পদে বসে আপনার দৃষ্টিতে সবচেয়ে প্রথম করণীয় কাজটা কি,
বাংলাদেশে যে ঘটনা ঘটেছে ফেব্রুয়ারি নির্বাচনের পরে, আমার দৃষ্টিতে প্রথম কাজ হতো একেবারে উইদিন 7 ডেজের মধ্যে ভারতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করা, অথবা নরেন্দ্র মোদীকে জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশে আনা। কে কি বলল, কে কি সমালোচনা করলো, ডাজ নট ম্যাটার। বিএনপির কোটি কোটি ভক্ত আছে, মুরিদ আছে, কর্মী আছে, এই যে সমস্ত 2-4-10 লোক উল্টা উল্টা কথা বলছে, এদের 32টা দাঁত চড়াইয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা বিএনপির আছে। কিন্তু বিএনপির সেই শক্তিটা ব্যবহার না করে কে কি বলল এই ভয়ে, এই যে প্রথম 15 দিনের মধ্যে তার যে সফরটি ভারতে করার উচিত ছিল, দরকার ছিল, সেটা না করে ভারতের সাথে সম্পর্কটা যে জটিল অবস্থা এখন নিয়ে আসা হয়েছে, ইটস মানে যাকে বলা হয় অর্স্ট পলিটিক্যাল ব্লান্ডার অফ বিএনপি অ্যাজ ওয়েল অ্যাজ ফর তারেক রহমান সাহেব। বহু কারণ আছে। আমি ভারতের যে পক্ষে এরকম কথা না। এখন ভারতের সাথে আমার যে আন্তঃবাণিজ্য, আমার যে সীমান্ত বাণিজ্য, ভারতের সঙ্গে আমার যে সীমান্ত সমস্যা, ভারতের সঙ্গে আমার যে অর্থনৈতিক লেনদেন, ভারতের সঙ্গে আমার যে যাতায়াত, ইকোনমির যে অংশগুলো, অলমোস্ট 40% অফ আওয়ার টোটাল ইকোনমি, গ্রস ইকোনমি, প্রকাশ্য অপ্রকাশ্য, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের 40% ইকোনমি ভারতের উপর নির্ভরশীল। বাকি 60% ইকোনমি সারা দুনিয়া এবং আমাদের অভ্যন্তরীণ যে সেক্টর, এই সেক্টরের উপর নির্ভর করে। তাহলে যদি অভ্যন্তরীণ সেক্টরে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে নিজেরা নিজেদের ইকোনমি আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের প্রয়োজনের হাইয়েস্ট 30%, বাকি 30% ধরেন ইউরোপ, আমেরিকা, চীন থেকে শুরু করে সারা দুনিয়ার সাথে, আর একা ভারতের সঙ্গে আমাদের টোটাল ইকোনমির 40% জড়িত। এর সাথে চোরাচালানি আছে, এর সঙ্গে আমদানি আছে, এর সঙ্গে রপ্তানি আছে, এর সঙ্গে হুন্ডি আছে, আর অনেক কিছু আছে, সব মিলিয়ে 40%। তো এই 40% গ্রস ইকোনমি, যেখানে আমাদের 100% যেটা সেলফ ডিপেন্ডেন্ট নিজেদের ইকোনমি, আমাদের এই যে মুরগি আমরা তৈরি করি না, ডিম, এই ডিমের কাঁচামাল কোত্থেকে আসে, খাবার কোত্থেকে আসে দেখেন তো। ভারতে কত পার্সেন্ট আছে, বাংলাদেশ থেকে আছে। আপনি জামা কাপড় পরতেছেন, তুলা কোত্থেকে আসে, আপনি মরিচ, আদা, হলুদ, রসুন, পেঁয়াজ থেকে শুরু করে যা কিছু কোত্থেকে আসে বলেন তো। আমাদের দৈনন্দিন জীবনের যা কিছু প্রয়োজন তার কত পার্সেন্ট আপনি এই যে প্লাস্টিক থেকে শুরু করে, মানে কি না বলেন, অ্যাজ এ হোল। আমি তো বললাম যে হোল ইকোনমির, আমি এই কথাগুলো বিএনপিতে চ্যালেঞ্জ দেওয়ার মধ্যে খুব অল্প লোক আছে। আমি এই রাষ্ট্রটিকে, সমাজটিকে গত 40টি বছর ধরে প্র্যাকটিক্যালি দেখছি, ফ্রম দ্য পয়েন্ট অফ অ্যাজ এ বিজনেসম্যান, as a political analyst, as a journalist, as a member of parliament, as a politician, as a citizen of the country, এই জিনিসগুলো দেখে আসছি। এবং আমি এই ডিপ্লোম্যাটিক জোনে ভারতের সাথে কাজ করেছি, জাপানের সাথে কাজ করেছি, আমেরিকার সাথে কাজ করেছি, ইউর সাথে কাজ করেছি, অস্ট্রেলিয়ার সাথে কাজ করেছি। ফলে এখন যারা নতুন আসছে তারা মানে এদের মধ্যে খুব অল্প লোক আছেন পুরনো অভিজ্ঞতা সম্পন্ন। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি যে ভারতের যে বিষয়টি, এটি সর্বোচ্চ ডিপ্লোম্যাটিক চ্যানেল দিয়ে এই সরকারের মোকাবেলা করা উচিত ছিল। এখানে ধরুন ভারতের সঙ্গে আমাদের সম্ভাবনা আছে 100টি, সমস্যা আছে 100টি। এখানে গেলে ভারত জিম্মি করার চেষ্টা করবে, শেখ হাসিনাকে তুলে দেওয়ার চেষ্টা করবে, আওয়ামী লীগের ব্যাপারে প্রশ্ন করবে, তারপরে সেখানে জয়েন্ট যেখানে বলে সংবাদ সম্মেলন হবে, সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা নানা রকম বিব্রতকর প্রশ্ন করবে, আর সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। সেই উত্তর দেওয়ার যোগ্যতা থাকলেই তো আপনি নেতা, না থাকলে আপনি কিসের নেতা? সোজা যদি এমন একটা সাধারণভাবে কথা যে আমরা নতুন আসছি, আমরা 17 বছর 15 বছর 17 বছর ক্ষমতার বাইরে ছিলাম, আমি নিজে 15 বছর দেশের বাইরে ছিলাম। এই সময়টিতে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, সেই পট পরিবর্তনে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের সঙ্গে ভারতের সবসময় একটা যোগাযোগ ছিল, আওয়ামী লীগ জমানাতে যোগাযোগ ছিল, আর এখনো যোগাযোগ আছে, আগামীতেও থাকবে। আমরা ভারতের সাথে যে আমাদের বিদ্যমান মানে
সফলতাগুলো রয়েছে, সম্ভাবনাগুলো রয়েছে, এগুলো সর্বোচ্চভাবে আমরা কাজ করব। আর সমস্যাগুলো যেগুলো আছে এগুলো আলাপ আলোচনা অব্যাহত থাকবে। কিছু সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করতে থাকবো ইমিডিয়েটলি, কিছু সমস্যা মধ্যবর্তী এবং কিছু সমস্যা দীর্ঘমেয়াদে করতে থাকবো। ইন ডিটেলস আমরা এই মুহূর্তে কিছু বলবো না। আমরা এইভাবেই আমরা আমাদের কাজকর্ম করব। আওয়ামী লীগ সম্পর্কে, শেখ হাসিনার সম্পর্কে যদি কথাবার্তা হয়, সেখানে কোনো রকম না, যদি খালি এভাবে বলতে হ্যাঁ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান আছে, তার অনেক কর্মী সমর্থক, কোটি কোটি কর্মী সমর্থক বাংলাদেশে আছে, আবার তার সঙ্গে সঙ্গে তার কোটি কোটি বিরোধিতাকারী আছে। ফলে এই সময় আমরা নতুন একটা সরকার তাকে বাংলাদেশে নিয়ে তার বিচারের মুখোমুখি করা বা সমস্ত কিছু করা ইত্যাদি ইত্যাদি করা, এগুলো সত্যিকার অর্থে আমাদেরকে আরো পরীক্ষা নিরীক্ষা করতে হবে, গবেষণা করতে হবে যে হাউ ইট কুড বি ডান। এই অবস্থাতে ভারত যে তাকে এখানে রেখেছে, আশ্রয় দিয়ে রেখেছে, এই জন্য ভারতের প্রতি কৃতজ্ঞ। আমরা ভারতের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে, বাংলাদেশে যারা এক্সপার্ট আছে তাদের সাথে আলোচনা করে একটা পলিটিক্যাল, যাকে বলা হয়, স্পেস তৈরি করে আওয়ামী লীগের বিষয়, রাজনীতি করার বিষয়, শেখ হাসিনার বিষয় এমন একটা সিদ্ধান্ত আমরা নেওয়ার চেষ্টা করব যেন কোনো পক্ষের ক্ষতি না হয়, সকল পক্ষের জন্য লাভজনক হয়। আচ্ছা ধরেন এই কথা যদি দিল্লিতে বসে তারেক রহমান সাহেব বলতেন, বাংলাদেশে যদি এই কথাগুলো বলতেন, বলেন তো আমার এই কথাগুলো বললাম, আপনি আমাকে কি বলবেন? আপনি রাগ করতে পারতেন? বলেন। কোনো অবস্থাতে। কিন্তু এই কথাগুলো আপনি বলবেন না, চিন্তা আপনি করবেন না করে ওখানে কি হবে না না হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে পুরো যে সম্ভাবনা রয়েছে রাজনীতির, সেই সম্ভাবনাটাকে নষ্ট করে দিয়ে একটা ঐতিহাসিক একটা ব্লান্ডার, একটা মহাভুল তৈরি করা হলো। একটা জিনিস হলো কি জানেন, মানুষ না ভালোবাসা ভুলে যায়, প্রতিদান ভুলে যায়, তারপর উপকার ভুলে যায়, অনেক কিছু ভুলে যায়, কিন্তু অপমান একটা মানুষ কোনোদিন অপমান ভুলে না। আপনি নিজের দিকে বুকে হাত দিয়ে চিন্তা করুন, যারা আমার ভিডিও দেখছেন, আপনি বোধ হয়েছে ধরুন আপনি যখন আপনার বয়স ৩-৪ বছর, তখন থেকে আপনি কিছু কিছু মনে করতে পারেন, ৫-৬ বছর থেকে অনেক কিছু মনে করতে পারেন, ৭-৮ বছর থেকে আরো বেশি মনে করতে পারেন। ওই যে একেবারে শৈশবে ৩ বছর বয়স যখন ছিল, তখন যদি কেউ আপনাকে অপমান করে থাকে, স্মরণ করে থাকুন, ইভেন আপনার বাবা, ইভেন আপনার দাদা, ইভেন আপনার আত্মীয় স্বজন আপনাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু দুটো চকলেটের মধ্যে একটা চকলেট আপনার মুখ থেকে টান দিয়ে নিয়ে ফেলে দিয়েছে রাগ করে, বা আপনার ছোট ভাইকে দিয়েছে, অন্য একজনকে দিয়েছে, আপনাকে একটা গলা ধাক্কা দিয়েছে, আপনি অপমান বোধ করেছেন, কিয়ামত পর্যন্ত আপনি অপমান ভুলতে পারবেন না। মানুষ কখনো অপমান ভুলতে পারে না। কাজে এই যে ভারত এবং বাংলাদেশের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটির কারণে যে অপমানজনক একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা ভারত অপমান বোধ করেছে, এটা আগামী দিনগুলোতে যতদিন বিএনপি থাকবে এই অপমানের ঋণ কখনো বিএনপি শোধ করতে পারবে না। বোঝার চেষ্টা করেন, একটা সময় বিএনপির সাথে কিন্তু ভারতের একটা চমৎকার সম্পর্ক ছিল, অসাধারণ একটা সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কের মধ্যে একটি অপমানজনক সম্পর্ক তৈরি হয়ে গেল যখন প্রণব মুখার্জি বাংলাদেশে এলেন। এবং প্রণব মুখার্জি যখন বাংলাদেশে এলেন, তিনি কংগ্রেসের মনোনীত রাষ্ট্রপতি ছিলেন, যেমন আমাদের সুপ্রু সাহেব। তো ভারত এমন একটা রাষ্ট্র, ক্ষমতায় বিজেপি, ক্ষমতায় বিজেপি মানে আপনার নরেন্দ্র মোদী। তো সেখানে যদি বাংলাদেশ হইতো, বাংলাদেশ হতো, বাংলাদেশ হলে কি হতো, বিএনপি শাসনামল চলছে, শাহাবুদ্দিন সুপ্রু সাহেব ভারতে গিয়ে অপমানিত হয়েছেন, এটা বিএনপির লোকজন বগল বাজাতো। কিন্তু আমেরিকা, ভারত, ইংল্যান্ড এই সমস্ত রাষ্ট্র, তারা তাদের চেয়ার পদ পদবীকে তাদের ন্যাশনাল ইগোতে তারা সেটা ট্রিট করে। তো সেই অর্থে কংগ্রেসের মনোনীত প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, তিনি বাংলাদেশে এলেন এবং বেগম জিয়া তার সঙ্গে দেখা করলেন না। নির্ধারিত বৈঠক ছিল, সেই বৈঠক তিনি করলেন না ক্ষুদ্র একটি অজুহাতে। এবং এই অপমানের কারণে ভারত রাষ্ট্র এজ এ হোল, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, তারা কিন্তু মানে আগস্ট মাসের ২০ তারিখ পর্যন্ত, মানে আগস্ট মাসের ২০২৪ সনের আগস্ট মাসের ১ তারিখ পর্যন্ত বিএনপিকে কোনো স্পেস দেয়নি। যখন শেখ হাসিনাকে তারা রাখতে পারলো না, তারা প্রথমে চেষ্টা করলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি সহনশীল সম্পর্ক করার জন্য, সেটা যখন ব্যর্থ হলো তখন তারা বিএনপির ব্যাপারে সফট হলো, কিন্তু অপমানটা কিন্তু ভুলেনি, অপমানটা কোনো অবস্থাতে ভুলেনি এবং ভুলবেও না।
এবং সেই অপমানের পরে আবার দ্বিতীয় দফাতে এই যে 2026 সনের আগস্ট মাসে এসে তারা এই ভারত সফরে যাবেন, তারেক রহমান সাহেব এটাকে নিয়ে যে জল ঘোলা হলো, যে অপমানজনক ঘটনা তৈরি হলো, এবং পুরো ভারতের বিজেপি, কংগ্রেস, পশ্চিমবঙ্গের মানে যত লোক আছে সরকার, এমনকি নরেন্দ্র মোদীর যারা ঘোর বিরোধী, একেবারে ঘোর বিরোধী, তারাও কিন্তু বলছে যে বাংলাদেশ আমাদেরকে অপমান করেছে, এটা ঔদ্ধত্য, এটা সীমা লঙ্ঘন, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এই পরিস্থিতি আগামী দিনে কিভাবে জনাব তারেক রহমান সাহেব সামাল দিবেন, কোন শক্তির বলে এবং কোন সহযোগিতার বলে এবং কোন পদ্ধতিতে, এটা ওনার মাথায় হয়তো আছে, কিন্তু আমার মাথায় এটা কোনো অবস্থাতেই ঢুকছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।